হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের। আমরা আজকে করব হচ্ছে চাকরি খাতে আয়, যার ধারা হচ্ছে 32 ও 33। তো চাকরি খাতে আয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিচ্ছে, এই সিলেবাস আলোকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। এক হচ্ছে চাকরি খাতে মোট আয় নির্ণয় করব, এরপরে বিনিয়োগ ভাতা, আর 3 নম্বরে কর দায়। তবে কর দায় রিলেটেড অঙ্কগুলি আমাদের জন্য বাদ, কারণ এটা কর দায় করতে হয় 1.5 পৃষ্ঠা, ওই 1.5 পৃষ্ঠা আমাদের করার কোনো প্রয়োজন নাই। আর আমি শীটে যেগুলো দিছি এগুলো কর দায় বাদ দিয়েই যে অঙ্কগুলো আছে ওগুলোই দিছি। কর দায় যদি কোনো অঙ্কে থাকে তাহলে সেই অঙ্ক তোমাকে টাচ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে আমরা শিখবো কয়টা? দুইটা, চাকরি হতে মোট আয় নির্ণয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয়। এই দুইটা জিনিস শিখবো। মূলত আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে এই দুইটা জিনিসই চাই, মোট আয় চাই এবং কি বিনিয়োগ ভাতা চাই। তবে কোন অঙ্কে যদি কর দায় চায় তাহলে কর দায় অঙ্কগুলো আমরা করবো না। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে অ্যানালাইসিস দিছি 2016 থেকে 2022 পর্যন্ত, দেখতেছি 2016 সালে পার্ট বি পার্ট সি দুইটা প্রশ্ন, 17 সালে পার্ট বি পার্ট সি দুইটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বিতে একটা এবং পার্ট সি দুইটা প্রশ্ন দিছে, অর্থাৎ 24 মার্ক। 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা। এই একটা অ্যানালাইসিস, এটা দিছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শিটে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা দেয়া আছে। তো আসো তাহলে আমরা এই চ্যাপ্টার আগে বেসিক কিছু কথা শুনি। আমরা লাস্ট তোমাদের করাইছিলাম মূল্য সংযোজন করে ঠিক আগের চ্যাপ্টারটা করাইছিলাম অন্যান্য উৎস খাতে আয়। এই অন্যান্য উৎস খাতে আয় ধারা কত ছিল একটু বলো তো দেখি। স্যার 66 থেকে 69। ওকে, আজকে চাকরি খাতের আয়, যার ধারা হচ্ছে 32 থেকে 34। সর্বপ্রথম তোমাকে এইটা মনে রাখতে হবে, 32 থেকে 34। তো আমরা লিখি, লেখা আছে আয়কর আইন অনুযায়ী কোন করদাতার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয় নিয়ে যে আয় নির্ণয় করা হয় তাকে মোট আয় বলা হয়। চাকরি খাতে মোট আয় নির্ণয় করার জন্য নমুনাটা দিছি। প্রথমে আমরা লিখবো হচ্ছে করদাতার নাম, এরপরে আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। আয় বর্ষ হবে 22-23, কর বর্ষ হবে 23-24, এবং আমরা লিখবো চাকরি হতে মোট আয় নির্ণয়। দাগ কাটবো তিনটা, আয়ের খাত ও বিবরণ, টাকাটা। চাকরি খাতে ধারা হচ্ছে 32 থেকে 34, এটা কিন্তু মনে রাখতে হবে। এইটা যদি ভুল হয় তাহলে পুরো অঙ্কটাই কাটা। এখানে যদি ভুলে কেউ 32 থেকে 36 দেয় তাহলে তার অঙ্ক কাটা। অতএব এটা খুব ভালো করে মনে রাখতে হবে, চাকরি হতে আয় ধারা হচ্ছে 32 থেকে 34। এখন এই চাকরি হতে আয় নির্ণয় করার জন্য টোটাল আমি 10টা আইটেমে ভাগ করছি। এই 10টা আইটেম যদি তুমি জানো তাহলে এই চ্যাপ্টার তুমি হাবের সাফল্য। অতএব 10টা আইটেম গুলো আমরা একটু ভালো করে সবাই একটু খেয়াল করি। প্রথমটা লেখা আছে মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, বকেয়া বেতন, বোনাস, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা। এই যে কয়টা আইটেম বললাম, এই প্রত্যেকটা আইটেম প্রশ্নে যা থাকবে ব্র্যাকেটে লিখছি সম্পূর্ণই আসবে, অর্থাৎ প্রশ্নে যা থাকবে পুরো টাকাটা আমরা টাকার করে দিব। তাহলে কি কি? মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, বকেয়া বেতন, বোনাস, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা। 2 নাম্বার আইটেমটাও এখানে যা আছে পুরা টাকাটাই আমরা টাকার হয়ে দিব। কি কি আইটেম? চার্জ ভাতা, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন। অর্থাৎ গৃহ পরিচালিকা মানে কি? কেয়ারটেকার যে রাখে অনেকে, এই কেয়ারটেকারের যে বেতন দেওয়া হয়, এই বেতন যদি নিয়োগকর্তা দেয় তাহলে সেটা এখানে আসবে। নিয়োগকর্তা মানে কি? সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে সরকার, আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোম্পানি মালিক। এরপর লেখা আছে মালির বেতন, মানে যারা পরিষ্কার করে তাদের বেতন, দারোয়ানের বেতন, সিটি ভাতা, শান্তি বিনোদন ভাতা। শান্তি বিনোদন ভাতা নিয়ে একটু কথা বলি। 3 বছর পর পর একটা ঈদ, যেমন আমাদের জাহাঙ্গীরনগরে 3 বছর পর পর এই শান্তি বিনোদন ভাতা দেয়। 3 মাস পর 15 দিন একটা ছুটি দিবে, 3 বছর পর 15 দিন একটা ছুটি দিবে, এবং 1 মাসে মূল বেতন সহ দিবে। অর্থাৎ কারো যদি স্কেল 22,000 টাকা থাকে, তার বেতন হয় 44,000 টাকা। এই 44,000 টাকা দিবে প্লাস 15 দিনের ছুটি দিবে। 3 বছর পর পর এই একটা কি দেয়, কি বলে, শান্তি বিনোদন ভাতা দেয়। তো ভবিষ্যতে আমরাও পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই শান্তি বিনোদন ভাতা, ছুটির ভাতা, বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা এবং ছুটি নগদায়ন,
এই 1 নাম্বার এবং 2 নাম্বার আইটেমে আমাদের প্রশ্নে যে টাকায় থাকবে এই টাকাগুলি আমরা টাকার ঘরে সুন্দর করে বসিয়ে দিব। এরপরে 2 নাম্বার আইটেম লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল হয় দুই ধরনের, একটা হলো সাধারণ আর একটা ভবিষ্যৎ তহবিল হয় দুই ধরনের, একটা সাধারণ ভবিষ্যৎ তহবিল, একটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। সাধারণ ভবিষ্যৎ তহবিলটা কি? সাধারণ ভবিষ্যৎ তহবিল হচ্ছে এই তহবিলে শুধুমাত্র কর্মী টাকা দিবে, নিয়োগকর্তা কোনো টাকা দিবে না। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিল মানে কি, কর্মী যদি 1 টাকা দেয়, নিয়োগকর্তা আরো 1 টাকা দিবে, টোটাল তার নামে জমা রাখবে 2 টাকা। কথা কি বুঝতে পারছি আমি? তাহলে বলেন তো দেখি ভবিষ্যৎ তহবিল কয় রকম? দুই ধরনের। কি কি? একটা সাধারণ আর একটা কি অনুমোদিত। সাধারণ মধ্যে কে টাকা দেয়? কর্মী। শুধুমাত্র কর্মী। আর অনুমোদিত ক্ষেত্রে কর্মীও দিবে এবং কি নিয়োগকর্তাও দিবে, দুইটাই দিবে। এখানে আমাদের 3 নম্বর আইটেম লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। কর্মীর দান আসবে না, শুধুমাত্র নিয়োগকর্তার দানটাই আমরা টাকার ঘরে বসাবো। 4 নম্বর লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের যে টাকা থাকবে এই টাকাতে একটা কথা আছে, তার কি নাম হচ্ছে কর অব্যাহতি প্রাপ্তি মোট আয়ের 33%। অর্থাৎ কর অব্যাহতি প্রাপ্তি মোট আয়, অর্থাৎ কর অব্যাহতি মানে কি এর উপর কোনো কর দিতে হবে না, অর্থাৎ তুমি কর মাফ পাবে। তাহলে যে টাকা থাকবে ওই টাকার 33% যে টাকা হবে, এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ থেকে এই টাকাটা বাদ দিয়ে যা হবে এটা আমরা টাকার হয়ে দিব। মনে করো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের টাকা দিয়ে আছে 2000 টাকা, আর এই যে কর অব্যাহতি প্রাপ্তি মোট বেতন আছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকার 33% যা হবে তা 2000 থেকে বাদ দিয়ে অবশিষ্ট যা তা আমরা টাকার করে বসাবো। তবে নরমালি ক্ষেত্রে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের টাকাটা কি শূন্য শূন্য হয়, আমরা দেখাবো অঙ্ক করার ক্ষেত্রে। 5 নাম্বারটা কেন শূন্য শূন্য হয় সেটা পরে বলবো। 5 নাম্বার লেখা আছে আবাসন বা বাসস্থান সুবিধা। এই আবাসন বা বাসস্থান সুবিধার ক্ষেত্রে 2 রকম নিয়ম। কথাটা একটু ভালো করে খেয়াল করবো। একটা লেখা আছে বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা, অর্থাৎ বাসস্থান তোমাকে সুবিধা দিবে, সেখানে কোনো ভাড়া লাগবে না। যদি বিনা ভাড়ায় দেয় তাহলে সেক্ষেত্রে বলা আছে যে আবাসনের বার্ষিক মূল্য, অর্থাৎ ওই বাড়িটা বার্ষিক যত মূল্য হবে এই টাকাটা আমরা সরাসরি টাকার ঘরে বসাবো। আর 2 নম্বর লেখা আছে কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা, অর্থাৎ ভাড়া যত তার থেকে একটু কমে নিবে। যদি এটাকে বলা হয় তাহলে সেটাকে বলা হয় কনসেশন বা কম ভাড়ায় আবাসন সুবিধা। এই ক্ষেত্রে নিয়মটা হলো আবাসনের বার্ষিক মূল্য টাকা থেকে বাদ দিতে হবে কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া, অর্থাৎ যতটুকু টাকা তোমার কাছ থেকে কাইটে নিবে এই টাকাটা আমরা কি করবো বার্ষিক মূল্য থেকে বিয়োগ করবো। তাহলে বাসস্থান সুবিধা হয় 2 টাইপের। বিনা ভাড়ার ক্ষেত্রে যা থাকবে প্রশ্নে তাই সরাসরি টাকা বসাবো, আর কনসেশন হারে যদি থাকে তাহলে আবাসনের বার্ষিক মূল্য থেকে কর্তনকৃত ভাড়াটা আমরা কি বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে অবশিষ্ট টাকা আমরা টাকার ঘরে বসাবো। আর 6 নম্বর বলা আছে যে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মানে কি আসা যাওয়ার জন্য তোমাকে দিবে, কি বলে টাকা দিবে। একটা হলো যাতায়াত ভাতা আছে, একটা হলো যানবাহন সুবিধা আছে। যানবাহন সুবিধা কি আর যাতায়াত ভাতা কি? যাতায়াত ভাতা হচ্ছে তোমাকে আসা যাওয়ার জন্য টাকা দিবে, আর যানবাহন সুবিধা কি তোমাকে আসা যাওয়ার জন্য গাড়ি দিবে। যেমন আমাদের জাহাঙ্গীরের গাড়ি আছে, এটাকে আমরা যাতায়াত ভাতা বলবো নাকি যানবাহন সুবিধা বলবো, বলো দেখি? যানবাহন সুবিধা। যানবাহন সুবিধা। তাহলে সুবিধার ক্ষেত্রে একরকম নিয়ম আর ভাতার ক্ষেত্রে একরকম নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 6 নম্বর লেখা আছে যাতায়াত ভাতা। যদি চাকরির দায়িত্ব পালনের জন্য যাতায়াত ভাতা প্রাপ্ত হয় তবে কর অব্যাহতি প্রাপ্তি, অর্থাৎ চাকরির দায়িত্ব পালনের জন্য যদি যাতায়াত ভাতা পায় তাহলে পুরো টাকাটাই কি বাদ যাবে, অর্থাৎ টাকার ঘরে আমরা টাকাটা কি দিব, জিরো জিরো দিব। আর 7 নম্বর লেখা আছে অবসর ভাতা। অবসর ভাতা লেখা আছে যদি সরকারি বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হয় তবে কর অব্যাহতি প্রাপ্তি। সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে যদি প্রাপ্ত হয় এই অবসর ভাতাটা তাহলে কি পাবে, কর অব্যাহতি প্রাপ্তি, অর্থাৎ টাকাটা কি মাফ পাবে। 8 নম্বর লেখা আছে গ্র্যাচুইটি বা আনুতোষিক। এখানেও সেম একই কথা, যদি এটা সরকার বা সরকার অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড হতে প্রাপ্ত হয়
তবে কি করব, কর অব্যাহতি প্রাপ্তি। কর অব্যাহতি প্রাপ্তি মানে কি, কর মাফ পাবে। এবার আসছে হলো 9 নাম্বারটা, মোটর গাড়ির সুবিধা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম, এটা প্রতি অঙ্কে করা ক্ষেত্রে থাকে। মোটর গাড়ির সুবিধার ক্ষেত্রে দুই রকম নিয়ম। একটা লেখা আছে 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা হিসেবে বাৎসরিক 1,20,000। তাহলে কথাটা কি, মোটর গাড়ি কিন্তু সিসি সিস্টেম আছে, হ্যাঁ 2500 আছে, 2500 বেশিও আছে। তাহলে 2500 সিসির ক্ষেত্রে মাসে 10,000 টাকা হিসেবে তাহলে বাৎসরিক কত হয়, 1,20,000। আবার লেখা আছে তবে 2500 সিসির অধিক সিসির ক্ষেত্রে মাসিক 25,000 টাকা হিসেবে বাৎসরিক 3 লাখ টাকা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে 2500 সিসির ক্ষেত্রে কত হয়, 1,20,000, আর 2500 সিসির উপরে যদি হয় তাহলে 3 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে লেখা যদি না থাকে এটা 2500 সিসির উপরে নাকি নিচে, এরকম যদি কোনো ডিরেকশন না থাকে তাহলে আপনি 2500 সিসির নিচেও ধরতে পারবেন, উপরেও ধরতে পারেন। তবে আমরা সবসময় 2500 সিসির নিচেই ধরবো। নিচে তো মানে কি 3 লাখ দিব নাকি 1,20,000 দিব? 1,20,000। 1,20,000। ওকে। 10 নম্বর লেখা আছে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি চাকরির দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত ও ব্যয়িত হয় তবে কর অব্যাহতি প্রাপ্তি। কর অব্যাহতি মানে কর মাফ পাবে। তাহলে এই টোটাল 1 নাম্বার থেকে আমরা 10 নাম্বার পর্যন্ত টোটাল 10টা আইটেম পড়লাম। এই 10টা আইটেম গুলি আমরা বাস্তবিকভাবে অঙ্কে গিয়ে অ্যাপ্লাই করব। তবে অ্যাপ্লাই করার আগে আমরা সবগুলো আরেকবার একটু পড়ব। তবে এই 10টা আইটেম করার পরে এই যে এখন যে আইটেমটা পড়াবো এটা হলো সম্পূর্ণ নতুন। এটা কিন্তু গেল বছর ছিল না। এইটুকু আমরা গেল বছর কি করতাম, এই 1 থেকে 10টার যোগফল যেটা সেটাই আমাদের বসে অ্যান্সার হতো। কিন্তু এই জিনিসটা আমরা এই বছর কি করছে, নতুন সংযোজন করছে। কি, এই 1 থেকে 10 পর্যন্ত আইটেমে যে টাকাটা হবে এই টাকার সাথে বাদ দিতে হবে কর অব্যাহতি প্রাপ্তি আয়। চাকরি হতে কর অব্যাহতি প্রাপ্তি আয় হবে চাকরি হতে আয়ের 1/3, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মোট যে যোগফল হবে এই যোগফলের 1/3 মানে 3 ভাগের কয় ভাগ, 1 ভাগ। 1 ভাগ। এখানে যে টাকা হবে অথবা 4,50,000 টাকা, দুইটা কম। আচ্ছা মনে করে 1 থেকে 10 পর্যন্ত এটা মোট যোগফল হচ্ছে 6 লাখ টাকা। দুই কত টাকা, 6 লাখ টাকা। তাহলে বলো তো চাকরি হতে আয়ের 1/3, তাহলে 6 লাখের 1/3 মানে কত টাকা, 2 লাখ। 2 লাখ। তাহলে 2 লাখ টাকা অথবা 4,50,000 যেটি কম। তাহলে 2 লাখ কম নাকি 4,50,000 কম? 2 লাখ কম। তাহলে এই 2 লক্ষ টাকা আমরা 6 লাখের সাথে কি করব, বাদ দিয়ে 4 লক্ষ টাকা আমাদের প্রশ্নে কি হবে, অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? জি ভাই। এই আইটেমটা হচ্ছে এইবারের জন্য সম্পূর্ণ কি নতুন। তাহলে মনে রাখবেন সবগুলো আয় যোগ করার পরে আমরা কর অব্যাহতি প্রাপ্তি হবে চাকরি হতে আয়ের 1/3 এবং 4,50,000 টাকার বড়টা না ছোটটা? ছোটটা। ছোটটা। আবার মনে করো এখানে মোট যোগফল আমি ধরলাম, মোট যোগফল 18 লাখ টাকা, মানে 1 থেকে 10 মোট যোগফল 18 লাখ। তাহলে বলে 1/3 মানে কত হবে, 6 লাখ। 6 লাখ টাকা। এখন বলেন তো দেখি 6 লাখ আর এই যে 4,50,000 এর মধ্যে কম কোনটা? 4,50,000। তাহলে 4,50,000 টা আমি 18 লাখ টাকা থেকে কি করব, বাদ দিব। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে চাকরি খাতে মোট আয়। তাহলে চাকরি খাতে মোট আয়ের ক্ষেত্রে বেসিক আমরা আলোচনা করলাম, আমরা আরেকবার রিভিশন দিব। তাহলে 1 এবং 2 নাম্বারের যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম প্রশ্নে যাই থাকবে সরাসরি আমরা টাকার ঘরে বসাবো। কি কি? মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাড়া, বকেয়া বেতন, বোনাস, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চার্জ ভাতা, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন, মালির বেতন, দারোয়ানের বেতন, সিটি ভাতা, শান্তি বিনোদন ভাতা, ছুটি ভাতা, বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা এবং ছুটির নগদায়ন। এই যে কয়টা আইটেম বললাম প্রত্যেকটা আইটেম প্রশ্নে যদি 2 টাকা থাকে 2 টাকা আমরা টাকার ঘরে বসাবো। 3 নাম্বার বসি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল হয় 2 ধরনের, একটা সাধারণ আর একটা কি অনুমোদিত। এই চাকরি খাতে এই ক্ষেত্রে সাধারণের কোনো স্থান নাই, কারণ সাধারণ ক্ষেত্রে কর্মী দেয়, নিয়োগকর্তা কোনো টাকা দেয় না। আর অনুমোদিত ক্ষেত্রে কি, কর্মীও যা দেয় নিয়োগকর্তা তাই দেয়।
আমাদের চাকরি খাতায় ক্ষেত্রে কি কর্মীটা আসে নাকি নিয়োগকর্তাটা আসে বলো তো দেখি? নিয়োগকর্তাটা। নিয়োগকর্তা। Good. 4 নাম্বার লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের যে টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে এবং এখান থেকে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে কর অব্যাহতি প্রাপ্তি নিয়ম হচ্ছে মোট বেতনে কত পার্সেন্ট? 33%। তো এটা আমরা যখন অঙ্কে যাবো তখন আমরা এটা ভালো করে বোঝাবো। খালি মনে রাখেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ থেকে মূল বেতন 33% বাদ দিব। 5 নাম্বার লেখা আছে বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা মানে কি? টাকা দিবে নাকি একবার বাড়িটাই দিবে বলো তো দেখি? বাড়ি দিব নাকি বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার জন্য বাসা ভাড়া দিবে টাকা দিবে না বাড়িটাই দিবে? টাকা দিবে, বাড়ি দিবে। এই সুবিধা মানে বাড়ি দিবে। আর যদি বলে বাসস্থান ভাতা, ভাতা মানে টাকা। ঠিক আছে? তাহলে বাড়ি দেওয়ার ক্ষেত্রে দুই রকম, একটা বিনা ভাড়ায় আর একটা কি কম ভাড়ায়। যদি বিনা ভাড়ায় হয় তাহলে আবাসনের বার্ষিক মূল্য যা তাই। আর যদি কম ভাড়ায় হয় তাহলে আবাসনের বার্ষিক মূল্য থেকে যত টাকা কাটে রাখবো ওই টাকাটা বাদ দিব। 6 নাম্বার লেখা আছে যাতায়াত ভাতা। তাহলে যাতায়াত ভাতা মানে গাড়ি দিবে নাকি গাড়ি আসা যাওয়ার জন্য টাকা দিবে? টাকা দিবে। টাকা। টাকা দিবে। এক্ষেত্রে নিয়ম কি? চাকরি দায়িত্ব পালনের জন্য যদি হয় তাহলে যাতায়াত ভাতা কি হবে? কর অব্যাহতি প্রাপ্তি মানে পুরো টাকাটা বাদ যাবে। অবসর ভাতার ক্ষেত্রে সেম, গ্র্যাচুইটি বা অনতোষী ক্ষেত্রে সেম। মোটর গাড়ির ক্ষেত্রে সুবিধা কি? 2500 যদি হয় তাহলে কত টাকায়? 1,20,000 আর 2500 উপরে গেলে কত? 3 লক্ষ। 3 লাখ। 3 লাখ। ঠিক আছে, তাহলে মনে রাখেন আমরা 2500 বা 2500 অধিক বা এই সম্পর্কে যদি কোনো না থাকে তাহলে আমরা কি ধরবো? বেশি ধরবো না কম ধরবো? কম ধরবো। এখন কম ধরবেন কেন? যুক্তিটা কি যে স্যার আমি কম ধরবো কেন? বেশি তো দিতে পারি। এখন মনে করেন যদি কম ধরেন তাহলে আপনার মোটা এর মধ্যে কত টাকা যোগ হবে? 1,20,000। আর যদি বেশি ধরেন তাহলে কত যোগ হবে? 3 বলেন তো লাখ। দেখি। 3 লাখ। তাহলে এখন 1,20,000 এর ক্ষেত্রে আপনার বেতন যা আসবে 3 লাখের ক্ষেত্রে কি বেতন কম আসবে না বেশি আসবে? বলেন। 3 লাখ বেশি। যোগ করলে কি বেতন কম আসবে না বেশি আসবে? অবশ্যই বেশি আসবে, তাই তো? এখন বেতন যার বেতন যত বেশি তার ট্যাক্সের হারও কি তত বেশি। এই জন্য আমরা সবসময় কি করবো বলতো দেখি? কমটা নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে। আর 10 নাম্বারটা ভ্রমণ ভাতা তো আগেই বলেছি। এই সবগুলো যোগ করে যা হবে এখান থেকে অপরিহার্য নিয়ম হচ্ছে দুইটা মূল বেতন 1/3 অথবা 4,50,000 মধ্যে যেটা কম সেটা। তাহলে এই হচ্ছে আমাদের চাকরি খাতে মোট আয় যেটা বললাম এইটুকু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এবং 2 নম্বর আইটেম হচ্ছে বিনিয়োগ ভাতা। এই বিনিয়োগ ভাতা অলরেডি আমরা অন্য চ্যাপ্টার ক্ষেত্রে পড়ে আসছি। তারপরে এক নজর একটু পরে দেই। এটা লেখা আছে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা। অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার ক্ষেত্রে আমাদেরকে কি আসবে? প্রথম হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম এবং ওই প্রিমিয়ামের জীবন বীমার মূল্যের 10%। প্রিমিয়াম এবং বীমা মূল্যের 10% দুইটার মধ্যে যেটা কম সেটা আমরা টাকার ঘরে দিব। 2 নম্বরে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ঋণপত্রে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ এবং সঞ্চয়পত্র ক্রয়। এরপরে লেখা আছে জাকাত তহবিলে দান, গ্রুপ বীমা বা যৌথ বীমা বা কল্যাণ তহবিলে চাঁদা, ডিপিএস এ দান বা ডিপোজিট পেনশন স্কিমে দান। ডিপোজিট পেনশন স্কিমের ক্ষেত্রে সর্বোচ্চ 1,20,000 টাকা হবে। অর্থাৎ কারো যদি ডিপিএস যদি 2 লাখ টাকা হয় তাহলে 2 লাখ টাকা দিব না 1,20,000 দিব? 1 লাখ দিবে। 1,20,000। আর যদি কারো যদি ডিপিএস পেনশন স্কিমে জমা যদি 1 লাখ হয় তাহলে কত দিবে? 1,20,000 না 1 লাখ টাকাই? 1 লাখ। 1 লাখ। তার মানে 1,20,000 এর উপরে যদি যায় তাহলে 1,20,000 আর নিচে গেলে যা থাকবে তাই। ওকে। আর 6 নম্বর লেখা আছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান, আগা খান নেটওয়ার্কে দান, জাতির জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে দান। এগুলো যদি থাকে তাহলে এই সম্পূর্ণ যোগ করার পর আমাদের যে টাকা হবে সেটাই হচ্ছে অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা। তো এইটা আমরা আজকে করাবো, এটা আমরা করবো কালকে। আমরা আগে ওই বেতন খাতা আইটা একটু করে আসি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বেসিক কোশ্চেন 1 2020 সাল সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং পার্ট সি তে বসানো আছে। প্রশ্নে কি আছে আমরা একটু সবাই ভালো করে খেয়াল করব। জনাব মুস্তাফিজুর রহমান একটি বেসরকারি চাকরিজীবী। শুনুন, চাকরিজীবীর ক্ষেত্রে আবার দুই ধরনের আছে, একটা বেসরকারি একটা সরকারি। আমি আজকে করাবো বেসরকারিটা, কালকে করাবো সরকারিটা। দেখবো যে সরকারি চাকরিজীবীরা কি ধরনের সুযোগ সুবিধা পায়। বেতন কম থাকলে তাদের সুযোগ সুবিধা বেশি, সেটা সরকারিটা কালকে করাবো, মানে নেক্সট ক্লাসে করাবো। আজকে আমরা করবো বেসরকারিটা। বেসরকারি বেতনও বেশি, আবার সরকার ট্যাক্সও ঠিক বেশি বেশি নেয়।
তাহলে আসেন আমরা একটু দেখি। তাহলে বেসরকারি চাকরিজীবী 2023 সালে 30শে জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ। একের থেকে আমাদের 12টা আইটেম দিয়ে আছে। এর মধ্যে আমাদের প্রশ্ন করছে সংশ্লিষ্ট বছরে বেতন খাতের তার মোট আয় ও বিনিয়োগ ভাতা। এখন এখানে বেতন খাতের পরিবর্তে হবে কি চাকরি খাত। ঠিক আছে, বেতন খাতের পরিবর্তে কি হবে বলো দেখি? চাকরি খাত। চাকরি খাত। ওকে, তাহলে আমাদের দুইটা, একটা মোট আয় বের করবো, একটা কি বিনিয়োগ ভাতা বের করবো। একের থেকে 12 পর্যন্ত আইটেম গুলো আমরা একটু পড়ি। প্রথমে লেখা আছে মূল মাসিক বেতন 32,000 টাকা, এক মাসে পাই 32। তাহলে বলো তো দেখি মোট বেতন যদি বের করি তাহলে 32 কত দ্বারা গুণ করবো আমরা? 12 12 দ্বারা গুণ করে যা হবে এটা কি মূল বেতন। আর মনে রাখবেন প্রশ্নের মধ্যে যত পার্সেন্ট থাকুক সব পার্সেন্ট আমরা ধরে কার উপরে? মূল বেতনের উপরে। তাহলে মূল বেতন কি 32 নাকি 32 12 দ্বারা গুণ করে যা হবে তাই? 32 গুণ করে যা হবে তাই। তাহলে আসেন আমরা সাথে সাথে অঙ্কটা করি, একটা একটা আইটেম দেখি আর একটা একটা অঙ্ক দেখি নাকি। তাহলে প্রথমে লিখবো করদাতার নাম জনাব মুস্তাফিজুর রহমান, আয় বর্ষ তোমাদের জন্য 22-23, কর বর্ষ হচ্ছে 23-24, চাকরি হতে মোট আয় নির্ণয়। এবার বিবরণ টাকা টাকা অথবা লিখতে পারো আয়ের খাত ও বিবরণ। চাকরি খাতে ধারা হচ্ছে 32 থেকে 34। তাহলে এখন আসেন আমরা এক নম্বর আইটেমটা দেখি। প্রথমে লেখা আছে মূল বেতন প্রতি মাসে 32। তাহলে আমরা এখানে লিখছি মূল বেতন 32 × 12 সমান হয়েছে 3,84,000। তাহলে যে কোনো পার্সেন্টেজ থেকে আমরা 32,000 পর ধরবো নাকি 3,84,000 পর ধরবো? 3,84,000। ওকে, 2 নাম্বার আইটেম লেখা আছে মহার্ঘ ভাতা মূল বেতনের 15%। তাহলে মূল বেতন যা তার কত পার্সেন্ট ধরবো? 15%। তাহলে মূল বেতন ছিল 3,84,000, এর 15% হচ্ছে 57,600 টাকা। ক্লিয়ার? জি ভাই। এবার 3 নাম্বারটা আসেন। বলা আছে দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনে কি সমান। তাহলে উৎসব বোনাস পাইছে কয়টা বলো তো দেখি? দুইটা। এক মাসে মূল বেতনের সমান। তাহলে এক মাসে কয় টাকা পায়? 32,000। এরকম পাইছে কয়টা? দুইটা। তাহলে এখানে উৎসব বোনাস 32 × 2 হবে, কিন্তু আমি ভুল এখানে কত দিছি? 1 দিছি। তাহলে 32 × 2 হবে 64,000 টাকা। ঠিক আছে? জি ভাই। ওকে, যেহেতু এখানে 1 দিয়ে ফেলেছি তাহলে আমি এখানে লিখে লাই একটি উৎসব বোনাস প্রতিটি এক মাসে মূল বেতনে কি সমান। তাহলে আমি দুইটার পরিবর্তে করে দিলাম একটা। তাহলে একটা দিলে আমাদের অঙ্কটা কি আছে? ঠিক আছে। আর যদি দুইটা থাকে তাহলে 32 কয় দ্বারা গুণ করব? 2 দ্বারা। আর একটা থাকলে মূল বেতনটা 32 কয় দ্বারা গুণ করব? একটা। কথা কি বুঝতে পারছি? বোনাস উৎসব বোনাসটা। জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা প্রথম তিনটা আমরা ক্লিয়ার। 4 নাম্বার প্রশ্নে বলছে তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয় যার বার্ষিক মূল্য 1 লাখ টাকা। বলতো বিনা ভাড়ার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? মনে আছে? বিনা ভাড়ার ক্ষেত্রে আমরা পড়ছিলাম আবাসনের কি বার্ষিক মূল্য, আর কনসেশন হারে পড়ছিলাম আবাসনের বার্ষিক মূল্য মাইনাস কর্তনকৃত ক্ষেত্রে কর্তনকৃত ভাড়া আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে এটা কি বিনা ভাড়ায় কর্তনকৃত ভাড়া কি বাদ দিতে হবে নাকি যা আছে তাই দিব? তাহলে 1 লক্ষ টাকায় যাবে। ওকে, ধন্যবাদ। তাহলে 4 নম্বর লিখছি বাসস্থান সুবিধা, ব্র্যাকেটে কি লিখছি? বার্ষিক মূল্য। এই বার্ষিক মূল্য আপনি লিখতেও কোনো সমস্যা না লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট টাকাটা আমরা 1 লাখ টাকা বসিয়ে দিচ্ছি। এবার আসি 5 নাম্বার। বলা আছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এখন এই যে গাড়ি দিছে, গাড়ি মানে মোটর গাড়ি। কারণ গাড়ির ক্ষেত্রে দুইটা কথা, 2500 সিসি উপরে এবং 2500 সিসি কি নিচে। আমরা কোনটা ধরতে বুঝলাম? 2500 সিসি নিচে। তাহলে আমরা এখানে দিছি কই মোটর গাড়ির সুবিধা, মোটর গাড়ির সুবিধা, তাই না? মোটর গাড়ির সুবিধা 2500 নিচে দিলে কত হয়? 3 লাখ না 1,20,000? 1,20,000। 1,20,000 কিভাবে? মাসে 10,000 হিসাবে বা এক বছরে 12 মাস 12 দ্বারা গুণ করে 1,20,000। আর 2500 সিসির উপরে হলে এখানে কত হলো? 3 লাখ টাকা হইতো। তাহলে মোটর গাড়ির সুবিধা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন 5 নম্বর পর্যন্ত শেষ। লেখা আছে চিকিৎসা ভাতা মাসে 1,000 টাকা। তাহলে এক মাসে পায় 1,000, তাহলে এক বছর কত পাবে? 12,000। তাহলে চিকিৎসা ভাতা আমরা এখানে দিয়ে দিছি 12,000 টাকা। এরপর লেখা আছে আরেকবার বলতে দেন। বুঝি নাই?
স্যার মোটর গাড়িটা বুঝি নাই। মোটর গাড়ি তো বলে দিছি, মোটর গাড়ি ক্ষেত্রে প্রথম কয়েকবার বলছি না, দুইবার বলছি। মোটর গাড়ির ক্ষেত্রে সিসি হিসাব করতে হবে, 2500 সিসির নিচে একটা, 2500 উপরে। যদি 2500 সিসির নিচে হয় তাহলে 1,20,000, আর উপর হলে 3 লাখ টাকা আসবে। আর এখানে প্রশ্নে 2500 সিসি নিচে না উপরে কোন কিছু লেখা নাই, না থাকলে আমরা কোনটা ধরতে বলছিলাম সবাই বলো তো দেখি। নিচে। নিচে, নিচে মানে 1,20,000 টাকা দিচ্ছে। ঠিক আছে ম্যাডাম। এবার 7 নম্বর আসি, চলতি বছরে যাতায়াত ভাড়া পান 1,20,000। তাহলে যাতায়াত ভাড়া আছে 1,20,000, তাহলে আমরা যাতায়াত ভাড়া সরাসরি দিয়ে দিছি 1,20,000। এরপরে লেখা আছে 8 নম্বর লেখা আছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার অনুদান মূল বেতন কয় পার্সেন্ট? 10%। এখন বলতো তার বলতে কার, কর্মী না নিয়োগকর্তার? নিয়োগকর্তা। হ্যাঁ, স্যার কর্মীর। এখানে যা আছে সবকিছুই মুস্তাফিজুরের। মুস্তাফিজুর একটা চাকরিজীবী। এখানে তার তার অনুদান মানে কি? ওই মুস্তাফিজুর অনুদান। তাহলে এই মুস্তাফিজুর কি মালিক না কর্মী বলো তো দেখি? কর্মী। কর্মী। তাহলে এখন মুস্তাফিজুর দেয় 10%, যেহেতু এটা অনুমোদিত, তাহলে মুস্তাফিজুর যদি 10%, তাহলে তার মালিক কয় পার্সেন্ট দিবে? 10%। 10% দিবে। যেহেতু অনুমোদিত লেখা আছে এই জন্য মুস্তাফিজুর যা দিবে ওর মালিকও কি ঠিক তাই পার্সেন্ট দিবে। কারণ আমাদের বেতন খাতের মধ্যে, সরি চাকরি খাতের মধ্যে আসে কোনটা? কর্মীটা না নিয়োগকর্তাটা? নিয়োগকর্তা। নিয়োগকর্তা। এই জন্য লেখা হয়েছে যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান মূল বেতন ছিল 3,84,000, এর কত পার্সেন্ট? 10%, সমান সমান 38,000 কত? 400। ক্লিয়ার? অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের কেস কি আমরা সবাই ধরা পারছি? কথা বলেন। জি স্যার। ওকে, এবার আসেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড গেল। এরপর আমরা আয় বর্ষে তিনি 12.5% হলে উক্ত ফান্ডে সুদ পান। উক্ত ফান্ড মানে কি? এই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে ইন্ডিকেট করছে। কত পার্সেন্ট হারে পায় বলো দেখি? 12.5%। এন্ড অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমাদের বলা ছিল কত পার্সেন্ট জানি? 33%, ঠিক না? জি স্যার। এই যে এখানে লেখা ছিল কত পার্সেন্ট কথা ছিল অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মূল বেতনের কত পার্সেন্ট? 33%। এখন মনে রাখবেন এই যে রেটটা, যে রেটটা দিয়ে আছে, এই রেটটা যদি 33% কম হয় তাহলে এখানে যা আছে পুরো টাকাটাই শূন্য হয়ে যাবে। আর যদি 33% বেশি হয় তাহলে টাকাটা আমরা যোগ বিয়োগ নামাবো। এখন যেহেতু এখানে আমাদের তার রেটই দিয়ে আছে, আয় আছে 12.5% আর তার মাপ আছে 33% পর্যন্ত, তাহলে তার কি এই ফান্ডের উপর কোনো সুদ কর দিতে হবে সরকারকে? না। মনে করো সরকার আমাকে ছাড় দিচ্ছে 10% পর্যন্ত, যে কারো যদি আয় 10% হয় সেই পর্যন্ত সে মাপ পাবে না। আমারই আয় হচ্ছে 8%, তাহলে কি আমাকে আর কর দিতে হবে? না। না। যেহেতু এটা আসবে না এই জন্য এই আইটেমটা আমরা এখানে লিখি নাই। হ্যাঁ, আপনি চাইলে লিখে 0 দিতে পারেন, লেখার দরকার নাই। 33% কম হলে লেখার দরকার নাই। 10 নম্বর লেখা আছে গৃহ পরিচালিকার ভাতা পান মাসে কত? 2500 টাকা। তাহলে গৃহ পরিচালকের ভাতা মানে কেয়ারটেকারের ভাতা পায় মাসে 2500। তাহলে 2500 কত দ্বারা গুণ করব? 12 দিয়ে গুণ। ওকে, তাহলে আমাদের গৃহ পরিচালকের বেতন পর্যন্ত আমরা পড়লাম। দেখেন 2500 12 দ্বারা গুণ করা হয় 30,000 টাকা। এরপর প্রশ্নে বলছে গ্রুপ বিমায় তার অবদান। গ্রুপ বিমা এটা কি চাকরি ক্ষেত্রে আসে? তার অবদান মানে কে দিছে? নিয়োগকর্তা দিছে না কর্মী দিছে? কর্মী। কর্মী দিছে। তার মানে এই গ্রুপ বিমাটা কি চাকরি ক্ষেত্রে আসবে নাকি বিনিয়োগ ভাতায় আসবে? বিনিয়োগ। বিনিয়োগ ভাতায়। ডিপোজিট পেনশনের ক্ষেত্রে মাসে 7,000 টাকা। তাহলে ডিপোজিট পেনশন এটা তো বিনিয়োগ ভাতা, মাসে 7,000। 7,000 ইন্টু 12 কত হয় বলো দেখি? 63। আর আমাদের সর্বোচ্চ জানি কত ছিল ডিপোজিট পেনশন স্কিমের ক্ষেত্রে? 1,20,000। 1,20,000। ওকে, তাহলে আমাদের যে টাকাটা হয় এটা কি 1,20,000 নিচে না উপরে? নিচে। তাহলে কত দিবে? 1,20,000 না 63,000? 63,000। ওকে, তাহলে এই দুইটা আমরা বিনিয়োগ ভাতার জন্য রেখে দিলাম। এখন আমরা চাকরি খাতটা আগে শেষ করি।
তাহলে ইন টোটাল এখানে যে যোগফলটা আছে সবগুলো যোগফল হচ্ছে 8,18,000। এইটাই আগে নিয়ম অঙ্ক এখানে শেষ হইতো, কিন্তু নতুন নিয়মে লেখা আছে কর অব্যাহতি প্রাপ্তি আয়, অর্থাৎ করটা অব্যাহতি মানে মাপ পাবো। নিয়ম কি? চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের 1/3। চাকরি থেকে মোট আয় কত পাইছি? 8,18,000। এর 1/3 মানে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করে পাইছি 2,72,667। অথবা ফিক্স টাকা কত? 4,50,000। এই দুইটার মধ্যে কমটা না বড়টা? কোনটা? তাহলে দুইটার মধ্যে কম হচ্ছে 2,72,667, লিখছি 2,72,667। তাহলে এই দুইটার বিয়োগ ফল হচ্ছে চাকরি ক্ষেত্রে মোট আয় হচ্ছে 5,45,333 টাকা। ওকে, চাকরি ক্ষেত্রে মোট আয় কি ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে মন খুলে প্রশ্ন করেন। হ্যাঁ, কোনো আইটেম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই তার মানে আমরা এই চাকরি ক্ষেত্রে মোটাই পর্যন্ত আমাদের এখানে দুইটা প্রশ্ন করছিল মোটাই। এখন আমরা বিনিয়োগ ভাতাটা এটা শেষ করে দিই। হ্যাঁ, বিনিয়োগ ভাতাটা কিভাবে করতে আরেকবার একটু পড়াই। বিনিয়োগ ভাতার মধ্যে প্রথমে জীবন বীমা প্রিমিয়াম এবং বীমা মূল্যের 10%, দুইটার মধ্যে যেটা কম সেটা দিব। তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, এই তালিকাভুক্ত মানে কোন তালিকাভুক্ত? এই তালিকাভুক্ত মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে তালিকাভুক্ত শেয়ারগুলি আছে ওগুলা। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টা বলো তো দেখি? দুইটা। কি কি? ঢাকা, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দোচ। এই ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির শেয়ার যদি কিনে তাহলে সেটা আসবে। মিউচুয়াল ফান্ড ও ঋণ পত্রে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ, ঋণ সঞ্চয়পত্র ক্রয়, এগুলা যা আছে তাই পুরাটা। জাকাত তহবিল, গ্রুপ বীমা, এই যে গ্রুপ বীমাটা আমাদের প্রশ্নে আছে, যৌথ বীমা, কল্যাণ তহবিল। ডিপোজিটের ক্ষেত্রে লেখা আছে ডিপিএস এর দান বা ডিপোজিট পেনশন স্কিমের দান সর্বোচ্চ 1,20,000। আর এখানে লেখা আছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান, আগা খান নেটওয়ার্কে দান, জাতীয় জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান। এই 6টা আইটেম সহ আরেকটা আইটেম স্পেশাল ভাবে মনে রাখতে হবে, এটা কিন্তু স্পেশাল পয়েন্ট। সেটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দানটা চাকরি ক্ষেত্রে চাকরি আয় যখন বের করে তখন কি নিয়োগকর্তা দিয়েছিলাম নাকি কর্মীটা দিয়েছিলাম বলো তো দেখি? নিয়োগকর্তাটা। নিয়োগকর্তাটা দিয়েছিলাম। কোড নিয়োগকর্তাটা দিয়েছিলাম। আর এই বিনিয়োগ ভাতার ক্ষেত্রে আসবে নিয়োগকর্তাটা প্লাস কর্মী দুইটাই। তার মানে চাকরি খাতের ক্ষেত্রে যত টাকা আসবে বিনিয়োগ ভাতার ক্ষেত্রে ঠিক তার কি আসবে? ডাবল, তাই তো? জি স্যার। এবার আসেন আমরা তাহলে অঙ্ক করি। তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে দুইটা আইটেম ছিল, একটা গ্রুপ বীমা 1%, কত কত টাকার 1% ধরবো? ওই যে মোট বেতন, মূল বেতনের যে টাকা 3,84,000 1%। এই যে লিখছি গ্রুপ বীমা 3,84,000 1%, 3,840 টাকা। আরেকটা ছিল ডিপোজিট পেনশন মাসে কত? 7,000, তাহলে 7,000 ইন্টু 12 সমস্যার টাকা হয় 84,000 টাকা। আর ডিপোজিটের ক্ষেত্রে আমাদের কি ছিল সর্বোচ্চ কত? 1,20,000। তাহলে যেহেতু এটা 1,20,000 টাকা কম, এর জন্য গুণ করে যে টাকা আছে এই টাকাটাই আমরা দিচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বা স্পেশাল পোর্শন হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। তাহলে আমার নিয়োগকর্তার দান দিয়েছিলাম 38,400, যেহেতু এটা কর্মীও দিবে আবার নিয়োগকর্তা, এই জন্য এটাকে ডাবল করছি, হয়েছে 76,800 টাকা। এই তিনটা যোগ করে অনুমোদিত বিনিয়োগ ভাতা হচ্ছে 1,64,640 টাকা। ঠিক আছে, বিনিয়োগ ভাতাটা এই দুইটা পার্ট মিলাই হচ্ছে আমাদের 10 মার্কের একটা প্রশ্ন আসবে। বলেন বিনিয়োগ ভাতা কি আমরা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এখন আমি একটু কথা বলি
এই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের না লেখা যদি দেখা যায় সাধারণ প্রভিডেন্ট ফান্ড 10%, তাহলে যে টাকাটা 2 টাকা কি চাকরি খাতে দিতাম নাকি বিনিয়োগ ভাতা দিতাম বলেন দেখি? চাকরি আপনি ক্লাসটি বের করে দিন। সাধারণ প্রভিডেন্ট ফান্ডে কেনা দেয়? সাধারণ প্রভিডেন্ট ফান্ডে টাকা কে দেয়? কর্মী দেয় নাকি মালিক দেয়? কর্মী দেয়। তাহলে কর্মীটা কি চাকরি খেতে আসে? অনায় বের করে খেতে 10 টাকায় যদি দাও তাহলে আয় হইলো এটা? তাহলে সাধারণ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কোনো টাকা আসবে না, আসবে না, শুধু আসবে কি বিনিয়োগ ভাতায়। ডাবল দিব নাকি যে যত আছে ততই দিব? যত আছে ততই দিব। এই তো কথা বুঝতে পারছো। তাহলে এইটা আমরা করলাম হচ্ছে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে। হ্যাঁ, এখন এই টাইপের বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলো আমি একটু পরে দিই, আপনারা একটু বাসায় বসে বসে ট্রাই করবেন। হ্যাঁ, বেসিক কোশ্চেন 2টা আমরা আগামী ক্লাসে করাবো। এখন আসেন আমাদের প্রবলেম 1 নাম্বার অঙ্কটা 2019 সালে অ্যাকাউন্টিং। বেসরকারি চাকরিজীবী প্রথমে বলছে মাসিক বেতন 35,000 টাকা। তাহলে 35 কত দ্বারা গুণ করবা? মূল মহার্ঘ ভাতা মূল বেতন যা তার কয় পার্সেন্ট ধরবা? 20%। দুটি উৎসব বোনাস পায় প্রতিটি 1 মাসে মূল বেতনের সমান। তাহলে 35,000 ইনটু 1 না 35,000 ইনটু 2? দুইটা পাইছে। রাইট, এক কে থাপ না ওদের দুইটা পাইছে। প্রতি মাসে 1 মাসে মূল বেতনের সমান। ওকে, 4 নাম্বার লেখা আছে বিনা ভাড়ায় একটি বাসস্থান শুরু যার বার্ষিক মূল্য 1,20,000। তাহলে বিনা ভাড়ায় দিলে খালি শুধুমাত্র বার্ষিক মূল্য আসে নাকি এখান থেকে আমরা কোটা বি পাই? শুধুমাত্র বার্ষিক মূল্য আসে। বার্ষিক মূল্য। ওকে, 5 নম্বরে গাড়ি দিছে, গাড়ি কি মোটর গাড়ি, 2500 উপরে দেবো নিচে ধরবো? নিচে। নিচে। তাহলে কত 1,20,000 নাকি 3 লাখ? 1,20,000। চিকিৎসা ভাতা মাসে 1,000, 1,000 ইনটু 12 দিবা। ভ্রমণ ভাতা যা আছে তাই। আর হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে 10%। তাহলে এই যে অনুমোদিত প্রভিডেন্ট মানে কি নিয়োগকর্তা যা দেয় কর্মীও কি ঠিক তাই নেই, তাই তো? তাহলে চাকরি ক্ষেত্রে কয় পার্সেন্ট টাকা দিব? চাকরি খাতে কত দিব? 10%। এবং চাকরি ক্ষেত্রে যা দিব অনুমোদিত ক্ষেত্রে ঠিক তার কি দিব? ডাবল। আর উক্ত ফান্ডের ক্ষেত্রে 6,000 সুদ পান 12.5%। আমাদের লাগে কত পার্সেন্ট? 33%। যেহেতু এটা 33% কম, এই জন্য এই টাকাটা কি আসবে না। আর যদি দেও তাহলে টাকাটা কি 0 অতএব এটা দেওয়ার কোনো ঝামেলা করার দরকার নাই। 10 নম্বরে গৃহ পরিচালকের বেতন মাসে 2,000। তাহলে 2,000 ইনটু কত দিব? 12 দিব। গ্রুপ বীমা তার অবদান, তাহলে গ্রুপ বীমা আসবে বিনিয়োগ ভাতায়। ডিপোজিট পেনশন মাসে 7,500। তাহলে 7,500 ইনটু 12 দেখবেন 1,20,000 কম না নিচে? যদি কম হয় তাহলে যা হবে তাই দিবেন, আর যদি উপরে যায় তাহলে 1,20,000 টাকা দিবেন। ঠিক আছে? তাহলে গ্রুপ বীমা, ডিপোজিট পেনশন স্কিম এবং অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তা ও কর্মী সুদ, এই 3টা জিনিস যাবে হচ্ছে এই যে বিনিয়োগ ভাতার মতো। ওকে, আর মোটাই তো তোমরা পড়লাই। তাহলে পারবা এটা? জি। আরেকটা দিব নাকি একটা থাকবে? স্যার আরেকটা দেন। আরেকটা দিব না? প্রথম ক্লাস তো। আচ্ছা ঠিক আছে, আরেকটা ছোট্ট একটা দিয়ে দিই। হ্যাঁ, 6 নাম্বার ছোট্ট একটা অঙ্ক। হ্যাঁ, শুধুমাত্র বসে চাকরি হতে আয় নির্ণয় করা। বিনিয়োগ ভাতা তাহলে শুধু চাকরি খাত। এর মধ্যে বসে মূল বেতন মাসে 30,000। 30,000 ইনটু কত দিব? 12। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে কয় পার্সেন্ট? 60%। মূল বেতন যা তার 60% ধরবা। যাতায়াত ভাতা 48,000 টাকা যা আছে তাই। বোনাস 3 মাসের মূল বেতনে কি সমান? তাহলে বোনাস পাই 3টা। তাহলে আমার 1 মাসে বোনাস কত? 1 মাসে মূল বেতন কত? 30,000 ইনটু কত দিব? 3। 90,000 টাকা দিব। চিকিৎসা ভাতা মাসে 2500। তাহলে 2500 ইনটু 12 যা হবে তাই। আপ্যায়ন ভাতা মাসে 3,000। তাহলে 3,000 ইনটু 12 যা হবে তাই। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা দিচ্ছে। তাহলে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যা দিবে কর্মীও তাই দিবে। এখন চাকরি ক্ষেত্রে কাটটা আসে, নিয়োগকর্তা না কর্মীরটা? নিয়োগকর্তা। ক্লিয়ার সবাই? বুঝি নাই? হ্যাঁ, এটা বলার দরকার নাই, ক্লাস শেষে আমি অবশ্যই দিয়ে দেবো ম্যাডাম। তাহলে তোমাদের কাজটা কি? প্রবলেম 6, প্রবলেম 1
এবং বেসিক কুশন হচ্ছে 1। এই তিনটা আমি করাইলাম। তোমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা রেকর্ড ক্লাসটা আবার দেখব, এবং দেখার আগে আমাদের এই যে প্রথমে যে রুলস গুলো আমরা পড়াইলাম, দুইটা ছক পড়াইলাম, এই দুইটা ছক এক নজর আগে আপনি পড়ে দিবেন। প্রত্যেকটা অঙ্ক শুরু করার আগে এক নজরে একটু রিভিশন দিবেন, এরপর আপনি অঙ্ক শুরু করবেন। অঙ্ক করবেন, অঙ্ক করার পরে যার যার গ্রুপে সেই কি দিবেন, অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। যদি আজকের অ্যাসাইনমেন্ট যদি আমি গ্রুপে না পাই, তাহলে আগামী ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারে যখন আমাদের সেকেন্ড লেকচার হবে, ওই লেকচারে কাউকে আমি লাইভ ক্লাস করার অংশগ্রহণ করতে দিব না। শুধুমাত্র যারাই যারাই হোমওয়ার্ক জমা দিবেন তাদেরকে আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে দিব, আদারওয়াইজ দিব না। কথা কি বুঝিয়ে পারছি আমি সবাইকে? জি স্যার। জি স্যার। ওকে, পরে আবার যে বলবেন ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, আত্মীয় আসলো, আত্মীয় বাড়ি গেছিলাম, কাজ করতে পারি নাই, বাদ, কোনো এক্সকিউজ নাই। বাসায় কাজ জমা দিলে আমি লাইভ ভাই ক্লাসে আমি তো জয়েন দ্বিতীয় করাবো, পার্ট দিলাম। না জমা দিলে আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে দিব না। শুধু মুন্নি বাদে, কারণ মুন্নির যে হাত ভেঙে গেছে, শীত আনতে নিয়ে মনে হাত ভেঙে গেছিল। তো যাই হোক, মুন্নিটা বাদ দিয়ে বাদ বাকি সবাই আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? স্যার কালকে গেলে কি শীত আনতে পারবো? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ড ক্লাস এই পর্যন্তই থাকবে। হ্যাঁ।